নতুন আরেকটি সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের সায়েন। আমার একটা ছোটবেলার গল্প দিয়ে শুরু করি। আজ থেকে অনেক বছর আগের কথা। আমার এক্সাক্ট ডেট অ্যান্ড টাইম সবকিছু আমি গুছায় বলতে পারব না। শুধু আপনাদেরকে জাস্ট একটা ইনসিডেন্ট বলি। আমরা যখন অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করেছিলাম, ওই সময় আসলে ওরকম বেশি ডেভেলপার ছিল না। ইভেন মানুষের হাতে, হাতে অ্যান্ড্রয়েড ফোন আজকালকার যে দেখা যায়, সেরকমটা কল্পনাও করা যেত না। ইভেন আমি যখন ১ম দিককার অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করি, অ্যান্ড্রয়েড ফোন আমার নিজের কাছেই ছিল না ওরকমভাবে একটা ট্যাব ছিল। ফোনে টেস্ট করতে হলে আমার একটা বন্ধুর হেল্প নিতাম। তাকে ডেকে নিয়ে আসতাম তার ফোনে, তারপরে টেস্টিং করতাম। তখন আমরা Eclipse এ কোড করতাম। তখন অ্যান্ড্রয়েড স্টুডিও ছিল না। খুব অল্প বয়স থেকে যেহেতু আমি আইটি বিভিন্ন ফেস্টে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় হ্যাকাথনে জয়েন করতাম এবং খুব ভালো ফলাফল করতাম। ১ম দিকে হয়তো ফেইল করলেও পরের দিকে দেখা যায় যে খুব অল্প বয়সে আমি বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়ে আসছি। দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মানিত হয়েছি এবং বিভিন্ন অ্যাপ ভিত্তিক প্রকল্প করে আমি এবং আমার টিম আমরা দেশের শত, শত কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে হেল্প করেছি। প্লে স্টোরে আমার মিলিয়নস অফ ইউজার ছিল বিভিন্ন ধরনের অ্যাপসে। তার মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করেছি, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট নিয়ে। যেমন ধরেন মানুষকে আইনি সুবিধা দেওয়া, ইমার্জেন্সি সাপোর্ট, নারীদেরকে নারী নির্যাতন রোধে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি, গভর্নমেন্টের সাথে কাজ করেছি, A2I এর সাথে কাজ করেছি। শেয়ার মার্কেট নিয়ে সবথেকে জনপ্রিয় অ্যাপ আমরা তৈরি করেছিলাম। বিনোদনের জন্য আমি টপ টিউব তৈরি করেছিলাম একটা সময়ে, অবশ্যই এটা পরবর্তী সময়ে। তো দেখা যায় ওই সময় আসলে গুগলের সেরকম কোনো পলিসিগত ব্যাপার আমরা জানতামও না, সেরকমভাবে আসেও নাই। তো ওই সময়ে দেখা যায় যে আমি বা আমার যারা অন্যান্য ফ্রেন্ড ছিল বা পরিচিত ডেভেলপার ছিল ওই সময়ে, এমন হতো যে আমরা প্রতি মাসে ৩ লাখ ৪ লাখ টাকা উইথড্র করতাম একটা অ্যাপস থেকে। এরকম পরিমাণ প্রফিট আমরা করতেছিলাম এবং আস্তে, আস্তে পলিসিগত ব্যাপার আসা শুরু করলো এবং দেখা যায় যে আমরা অনেক কিছু সম্পর্কে ওই সময় সচেতন থাকতাম না। বয়স কম, উড়াধুরা চলাফেরা করতাম। আমি তো কথায়, কথায় দেশের বাইরে চলে যাইতাম। অনেক হাই লেভেলে চলাফেরা করতাম। আপনাদের সাথে অনেক সময় আমি শেয়ার করেছি যে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, অল্প বয়সে আমাদের যদি সাকসেস আসে, আমাদের যদি অল্প বয়সে পয়সা হয়, পেছনে কারেন্ট হয়ে যায়। আমিও যেহেতু একটা মধ্যবিত্ত পরিবারেরই সন্তান, জীবনে কখনো গাড়ির স্টিয়ারিং ধরে দেখিনি। সো ওই অল্প বয়সে মাত্র কম বয়স, সবে মাত্র দেখা গেছে কলেজ শেষ করেছি, ইউনিভার্সিটিতে তখন শুরুই করিনি। এরকম সময়ে দেখা যাচ্ছে আমি নিজের গাড়িতে চলতেছি। তো স্বাভাবিকভাবেই একটু আত্মঅহমিকা চলে এসেছিল, একটু উড়াধুরা চলাফেরা করতাম, একটু ইয়ো টাইপের ছিলাম। তো একটা সময় আমরা বিভিন্ন রকম দেশি বিদেশি বড়, বড় ক্লায়েন্টের কাজ করেছি। দেশি বিদেশি অনেক বড়, বড় ক্লায়েন্টের কাজ করতাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অনেক বড়, বড় আমেরিকান, কানাডিয়ান বড়, বড় কোম্পানির কাজ আমার হাতে করা। সো ইটস আ লট অফ এক্সপেরিয়েন্স। আমি সবকিছু আসলে ওরকমভাবে পাবলিকলি শেয়ার করা হয়ে ওঠে না। দেখুন আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার না, বরং আমি একজন উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়েছিলাম এবং নিজেকে আমি কোনো সময় ফ্রিল্যান্সার না, বরং উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশের খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান বিপিএল এর একটা প্রিমিয়ার কোম্পানি। সো তাদের জন্য আমি অ্যাপস তৈরি করেছি। এটা অ্যারাউন্ড 15 লাখ টাকা বাজেটের ছিল। আমি 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত বাজেট করেছি একটা পুরো ফুল প্রজেক্ট কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এই ধরনের কাজ করেছি অফ কোর্স। বাট তারপরেও একটা সময় দেখা গেছে যে টাকার পেছনে ছুটতে, ছুটতে আমার যে নিজের স্বপ্ন অথবা প্লে স্টোরে নতুন কিছু দেবার যে প্রবণতা, সেই দিকে একটু ঝোঁক কমে যায়। নিয়মিত এএসও করতে থাকি, বিভিন্ন মেটাডাটা পলিসিতে ভায়োলেশন করতে থাকি, না বুঝে আরকি। কারণ তখন আসলে পলিসিগুলো কেবল নতুন, নতুন আসা শুরু হয়। তো দেখা যায় খুব অসাবধানতাবশত, খুব অল্প বয়সে বেশি উড়াউড়ির কারণে একটা সময় আমি দেখতে পাই আমার প্লে স্টোর অ্যাকাউন্ট চলে গেছে। যদিও আমার সাইড ইনকাম ছিল, অনেক ভালো করতেছিলাম অফ কোর্স। কিন্তু যখন চলে যায় তখন আমার বোধ হয় যে ফাইন, আমি অনেক বড় একটা লস করে ফেললাম। অনেক বড় অনেক কষ্ট করে যখন একটা জিনিস আপনি বানাবেন, অনেক ইউজার সেটাতে গেইন করবেন, অনেকদিন পরিশ্রম করবেন, সেটা হঠাৎ করে চলে গেলে খারাপ লাগে। সো ওই সময় আমার মনে আছে যে আমি গেম খেলতাম সারাদিন ফোনে, জিমে জয়েন করলাম শুধু ফ্রাস্ট্রেশন কাটায় উঠতে। আমার কাছে সবসময় খুব করে মনে হইতো যে কোথাও চলে যাই একদম নির্জনে, যেখানে কেউ আর কিছু আমাকে খুঁজে পাবে না। আমি মাছ ধরবো, খাবো, এরকম মানে আমার আর কোনো কিছু ভালো লাগে না। এরকম একটা সময়। সো অল্প বয়স আসলে আইটির ওরকম আমার পরিবারে বলেন বা আত্মীয়স্বজনের মধ্যে বলেন আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। আমার ওরকম কোনো সিনিয়র বড় ভাই বা ওরকম কাউকে আসলে আমি খুঁজে পাইনি যখন আমাকে একটু সাপোর্ট করতে পারে। নিজের ফ্রাস্ট্রেশন নিয়ে নিজেই ঘুরে বেড়াতাম। তখন আসলে হাল ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থাই তৈরি হয়েছিল। আস্তে, 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 আস্তে আমি চিন্তা করতে থাকলাম যে না, আমি যেহেতু কাজ জানি, আমার যেহেতু ক্লায়েন্ট বেজ আছে, আমি বড়, বড় কিছু এমন ক্লায়েন্ট আমার হাতে ধরা থাকে বা যাদের কাজ করে দিয়েছি, তাদের মেইনটেন্যান্স করেই আমি অনেক ভালো পয়সা ইনকাম করতে পারি। আমি কেন হাল ছেড়ে দেব? কিন্তু আমার মন মানে না। কারণ আমি কষ্ট করে, অনেক পরিশ্রম করে নতুন, নতুন যে স্টার্টআপ গুলো লঞ্চ করেছিলাম, সেগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাওয়াটা আসলে আমার কাছে মেনে নেওয়া খুবই কষ্টের ছিল। তারপরে আপনারা অনেকে শুনেছেন সরকারি বিভিন্ন দুর্নীতির কারণে অনেক কিছু বন্ধ হয়ে যায়। ভ্যাট চেকার যেখানে ৩৫০ কোটি টাকা রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে, এরকম একটা অ্যাপস যেটা দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মাননা, আইসিটি ডিভিশন অ্যাওয়ার্ড, ন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাওয়ার্ড সহ দেশি বিদেশি অনেক পুরস্কার এবং সম্মাননা। সো এই ধরনের একটা উদ্যোগ, এই ধরনের একটা জিনিস যেটা এমন কোনো পেপার, পত্রিকা, টেলিভিশন নাই যে অ্যাপসটা নিয়ে কথা হয়নি, যেটা দুর্নীতি রুখে দেবার ক্ষেত্রে হেল্প করছিল। সেরকম একটা জিনিস আসলে বন্ধ হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষের দুর্নীতির কারণে। বিভিন্ন ধরনের, আমি নাম মেনশন করতে চাই না কারণ তারা আমার শত্রু না। আমি চাই না যে তাদের সাথে যুদ্ধ তৈরি করতে। আমি চাই আপনাদের সবাইকে নিয়ে, ইয়াংদেরকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে। সিস্টেমের সাথে যুদ্ধ করে আসলে বেশি দূর আগানো যায় না। আর যদি সিস্টেমের সাথে যুদ্ধ করতেই হতো তাহলে সেই যুদ্ধে পরাজিত হয়ে অনেক আগেই দেশের বাইরে পাড়ি জমাতাম। কিন্তু আমি চাই দেশে থেকে দেশের মানুষের জন্য কাজ করতে, তরুণদের জন্য কাজ করতে, নতুন, নতুন ইনোভেশন নিয়ে কাজ করতে, নতুন কিছু করতে আমার ভালো লাগে। দেশের জন্য একটা চেঞ্জ মেক করাটা আমার কাছে একটা নেশা। অফ কোর্স পয়সা এবং মানি ইজ আ বাই প্রোডাক্ট। এটা কিন্তু যখনই আমি নতুন কিছু করব, ইনোভেশন করব, একটা প্রবলেম সলভ করব, বাই প্রোডাক্ট হিসেবে টাকা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যাই হোক, আমি গল্পে ফিরে আসি। আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। পরপর ড্রামাটিক্যালি আমার মধ্যে অল্প বয়সে শুরু করে সাকসেস হওয়া এবং খুব বারবার ধাক্কা আমাকে একদম নাড়াই দিচ্ছিল। একটা পর্যায়ে আমি আবার রিয়ালাইজ করলাম যে ফাইন, আমি এবার নতুন করে শুরু করব। আমি নতুন করে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলি এবং পরপর অনেকগুলো অ্যাকাউন্ট চলে যায়।
সো একটা সময়ে আমি অনেক কিছু ফাইন্ড আউট করে রিয়ালাইজ করি যে ফাইন আমি একই ডিভাইসে বারবার অ্যাকাউন্ট তৈরি করতেছি, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে। সো এই প্রবলেমগুলো বুঝতেই না অনেক দেরি হয়ে যায়। আমাকে গাইড করার মতো কোনো মানুষ ছিল না। ইভেন ইউটিউব গুগল করে তখন বিদেশি ২-১ টা ইউটিউবারের কিছু পাওয়া যেত। সাপোর্ট করার মতো কোনো একটা মানুষ ছিল না। কিন্তু আজকে আমার খুবই ভালো লাগে এটা দেখে যে বাংলাদেশে এখন ভালো কিছু ট্রেনার এসেছে, ভালো কিছু এক্সপার্ট ডেভেলপার যারা আসলে ইউটিউবে বলেন, কোর্সের মাধ্যমে বলেন, তারা কথা বলার চেষ্টা করছে। বিশ্বাস করেন এটা আপনাদের জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি শুধু আমার কথা বলব না, আমি হয়তো ক্ষুদ্র মানুষ। আমার থেকে জানলেওয়ালা মানুষও আপনারা হয়তো খুঁজে পাবেন বাংলাদেশে আছে ভালো এক্সপার্ট ডেভেলপার। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি যে এই মানুষগুলো আসলে এই সেক্টরে আপনাদের জন্য কথা বলা অথবা আপনাদেরকে গাইড করা এটা আপনাদের জন্য চরম একটা পাওয়া। কারণ আমাদের সময় আমরা অনেক কিছু ফেস করেছি যেখানে আমাদের গাইড করার মতো কিছু ছিল না। কেউ আমাদেরকে বলে নাই যে এক্স্যাক্টলি কি করতে হবে না। সো আমাদের ওই কামব্যাকটা ছিল অনেক কঠিন। কিন্তু আপনাদের যদি কখনো এমন হয় যে কোনো ভুলের কারণে, কোনো রকম ভায়োলেশনের কারণে, টার্মস অ্যান্ড পলিসি ব্রেক করার কারণে আপনার অ্যাকাউন্টটা চলে গেছে, হতাশ হবার কিছু নাই। কারণ আপনাদের জন্য আমরা আছি গাইডলাইন করার জন্য। যাদের অনেক কিছু হারায় যারা শিখেছি এই সেক্টর থেকে কিভাবে কামব্যাক করতে হয়, কি ভুলের কারণে কি ঘটনা ঘটে, আমরা পেছন থেকে যেগুলো শিখেছি সেগুলো আপনাদেরকে আমরা জানাতে পারছি। এটা আপনাদের জন্য চরম একটা সৌভাগ্যের ব্যাপার। সো আমরা যদি ওই সিচুয়েশন থেকে আবার নতুন করে কামব্যাক দিতে পারি, নানা রকম উদ্যোগ নিয়ে আবার যদি আমরা পুরো মাঠ কাঁপাইতে পারি, আপনারা কেন পারবেন না? অফকোর্স পারবেন। সো স্টিল আমি বলবো যে যাদের প্লে স্টোর অ্যাকাউন্ট টার্মিনেশন হয়নি, অফকোর্স ইটস আ গুড নিউজ। টার্মিনেশন হওয়ার কথাও না। সবসময় আপনার সিজন 1 এর আমাদের যে পলিসিগত লেকচার আপডেটগুলো, অনেকগুলো লেকচার কিন্তু আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। বিভিন্ন ধরনের টার্মস পলিসি নিয়ে আমি অনেকগুলো কেস স্টাডি করেছি বঙ্গ একাডেমিতে, যেহেতু আমাদের হাজার স্টুডেন্ট। সো অনেক মানুষ ডেভেলপার অ্যাকাউন্ট খুলেছে, তার মধ্যে বেশ কয়েকজনের কিন্তু অ্যাকাউন্ট চলে গেছে ভুল করার কারণে। সো আমি তাদের সাথে 1 সেশন করে বোঝার চেষ্টা করেছি কেন তাদের অ্যাকাউন্টটা চলে গেল। সিজন 1 এ সেই কেস স্টাডিগুলো আপলোড করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় ভুল ছিল, কোথায় ভায়োলেশন ছিল। অবশ্যই আপনারা সেই লেকচারগুলো দেখবেন। আমিও সবসময় চেষ্টা করব যে টার্মস অ্যান্ড পলিসি আপডেটের সাথে আপনাদেরকে আপ টু ডেট রাখতে। সবকিছু আসলে সময় মতো আপ টু ডেট রাখা অনেক সময় সম্ভব হবে না। তাই আপনাদেরকে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি ভালো একটা স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি প্লে স্টোরের এই যে অপার সম্ভাবনা, গুগল প্লে স্টোর বলেন অথবা প্লে স্টোরের যে $1 বিলিয়ন বাজার, এই বাজারে যদি আমাদেরকে রাজ করতে হয় তাহলে অফকোর্স আমাদেরকে পলিসি এবং এই বিষয়গুলো সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে এমন কোনো কাজ যাতে আমরা না করি যাতে আমাদের প্লে স্টোর অ্যাকাউন্ট চলে যায়। আর যদি প্লে স্টোর অ্যাকাউন্ট চলেও গেছে, যদি আমি তাদের জন্য নিশ্চয়ই এই রেকর্ডগুলো করছি, 2-1 জন যাদের অ্যাকাউন্ট চলে গেছে, সো আপনাদের হতাশ হবার কিছু নাই, বিকজ উই আর হিয়ার। হয়তো আপনাদের কিছু খরচা হবে, হয়তো আপনাদেরকে কিছু স্টেপ নিতে হবে যেটা একটু খরচাপাতির বিষয়, যেটা একটু হ্যাসেল মনে হবে অফকোর্স। বাট আপনি একবার যদি মাইন্ডসেট করে ফেলেন না, প্লে স্টোরে এত বিশাল সম্ভাবনা, যেখানে একটা অ্যাপ জনপ্রিয় হয়ে গেলে লাখ টাকা এখান থেকে ইনকাম করা যায়, এত বিশাল সম্ভাবনা, যেখানে একটা অ্যাপস দেশে জনপ্রিয় করে ফেলতে পারলে দেশের বদলে ফেলা যায়, দেশকে বদলে ফেলা যায়, একটা সেক্টরকে, একটা সমাজকে, মানুষকে নতুন কিছু উপহার দেওয়া যায়। সেই সেক্টর থেকে আমি সরবো না, বরং একটা অ্যাকাউন্ট টার্মিনেশন হয়েছে, আমি নতুন করে কামব্যাক করবো, যা করা লাগে তার জন্য তাই করবো। অফকোর্স আপনারা যাদের 2-1 জনের অ্যাকাউন্ট টার্মিনেশন হয়েছে, তারা যদি লেকচারগুলো দেখে থাকেন বা দেখছেন যারা, তাদেরকে বলবো জাস্ট কাম ব্যাক ব্রো। পুরা সম্ভাবনা দুয়ার আপনার জন্য খোলা আছে। কিছু খরচাপাতি করতে হবে অফকোর্স, কিছু হ্যাসেল তো নিতেই হবে। বিকজ আপনি একবার নিজের জীবনের সাথে চিন্তা করে দেখেন যে আপনি জীবনে 26-27 বছর লেখাপড়া করছেন। একবার চিন্তা করে দেখেন এই লেখাপড়া করতে যে আপনি লাখ টাকা নষ্ট করছেন মা বাবার। বিশ্বাস করেন, আপনি চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন তো, এই লেখাপড়া করছেন কি আপনি জ্ঞান অর্জনের জন্য? না, আমরা কেউই জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশে লেখাপড়া করি না, অ্যাটলিস্ট বাংলাদেশে না। আমি হল অফ করে বলতে পারি বাংলাদেশে আমরা লেখাপড়া করি ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো টাকা পয়সা ইনকাম করার জন্য, কিন্তু আমরা আসলে জীবনের বড় অংশের সময়টাকে নষ্ট করে ফেলি। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাবো না, এটা বাংলাদেশের সিস্টেম। আমি আশা করি সামনে এই সিস্টেমটা আরো আপগ্রেড হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে লেখাপড়া করলেন 25-26-27 বছর জীবনে, আপনি এসএসসিতে হয়তো খারাপ রেজাল্ট করছেন, দেখেন আবার আপনাকে ইনভেস্ট করতে হয়েছে, আবার পড়াশোনা করতে হয়েছে, 1 বছর লস গেছে, ভালো জায়গায় প্রাইভেট পড়ছেন, কত পয়সা খরচ হয়েছে, ভালো জায়গায় কোচিং করছেন, কত পয়সা খরচ হয়েছে। দিন শেষে জীবনের উদ্দেশ্য কি ছিল? বেশিরভাগই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল, অথবা একটা সময় আমাদের মা বাবারা স্বপ্ন দেখে যে আমরা হয়তো 25-30 হাজার টাকা অথবা 50 হাজার টাকা বেতনের একটা চাকরি করব। কিন্তু এই সেক্টরে আপনি মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন, আপনি হিরো হইতে পারবেন, আপনি দেশ বদলের কারিগর হইতে পারবেন। সেই সম্ভাবনাময় সেক্টরে আপনার একটা অ্যাকাউন্ট চলে গেছে, নতুন একটা অ্যাকাউন্ট করতে হলে কিছু খরচা করতে হবে, কিছু হ্যাসেল নিতে হবে। এতটুকু হ্যাসেল আপনি নিতে পারবেন না। অফকোর্স এটা আমি অ্যাটলিস্ট মানবো না। যদি সত্যিকারের প্যাশন থাকে, কখনোই সেই হাল ছাড়ার কোনো সুযোগ নাই, নতুন করে কাম ব্যাক করতে হবে। আর যেটা আমি আগেই বললাম যে আপনাদের জন্য একটা বিশাল সম্ভাবনা, বিশাল সুযোগ, এবং আপনাদের আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে আমি হয়তো সাধারণ মানুষ, আমি হয়তো আপনাদেরকে গাইড করতে পারছি, বাট আপনারা এখনো পর্যন্ত ইউটিউবে বিভিন্ন কন্টেন্টে যাদের অ্যাকাউন্ট চলে গেছে, নানা রকম কন্টেন্ট পান, নানা রকম গাইডলাইন পান। আমাদের সময় সেটা ছিল না যখন আমরা বিপদে পড়েছিলাম। সো এটা আপনাদের জন্য ভাগ্য। তাই বলবো যে যাদের প্লে স্টোর অ্যাকাউন্ট যায়নি তাদেরকে আরো সতর্ক হতে, লেকচারগুলো দেখে রাখতে, যে প্লে স্টোর অ্যাকাউন্ট চলে গেলে খরচাপাতির বিষয় আছে, অনেক হ্যাসেল নিতে হবে, একটু টাফ প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। সো যাতে কোনোভাবেই প্লে স্টোর অ্যাকাউন্ট আমরা না হারাই, তার জন্য যা করণীয় তা যাতে আমরা মেনে চলি। আর যদি আপনাদের মধ্যে থেকে 2-4 জনের অ্যাকাউন্ট চলে যায় থাকে, তারাই লেকচারগুলো দেখবেন। আমি একটু হ্যাসেল হলেও আপনাদেরকে গাইড করবো আমার অভিজ্ঞতার আলোকে, যাতে করে আপনারা নতুন করে কামব্যাক দিলে কোনোভাবেই আর কোনো প্রবলেম না হয়, আপনারা সুন্দরভাবে একটা অস্থির কামব্যাক দিতে পারেন, যেটা আগের থেকে অনেক বেশি শক্তিশালী কামব্যাক হয়। তাহলে এই লেকচারগুলোতে ধারাবাহিকভাবে আমরা সেই আলোচনা করব কিভাবে গুগল প্লে স্টোরে যদি বিপদ হয়ে যায় তাহলে কিভাবে কামব্যাক করতে হবে, কোন বিষয়ে নজর দিতে হবে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।